ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। ৭০ বছর ব্রিটিশ সিংহাসনে ছিলেন। মায়ের মৃত্যুতে নতুন রাজা চার্লস। চলে গেলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মতিঝিলের আধিপত্য নিতে শাহজাহানপুরে টিপু হত্যা তদন্ত শেষ। যে কোনো সময় আদালতে দেওয়া হবে অভিযোগপত্র। রাজধানীতে খেলার মাঠ মোটা অঙ্কের টাকায় ভাড়া দেওয়ার অভিযোগ। কর্তৃপক্ষের উদাসীনতায় কারণ মত বিশেষজ্ঞদের। এবং 20টি রুটে বিআরটিসি নারী বাস সার্ভিস চালু হলেও চলছে 6টিতে। সংখ্যা আরও বাড়ানোর দাবি যাত্রীদের। Saudi Extreme. Enjoy smooth speed. ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত। সাথে আছি শাফাতুল ফরিদ এবং আমি নুসরাত আফরিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবর। 96 বছর বয়সে মারা গেলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরো প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে রানীর মৃত্যুর খবর নিশ্চিত করে বাকিংহাম প্যালেস। রানীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ের মৃত্যুতে ব্রিটেনের নতুন রাজা হলেন চার্লস। তিনি রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হবেন। সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার প্রিন্স উইলিয়াম। রানীর মৃত্যুর খবর প্রকাশের পরপরই বাকিংহাম প্যালেসের বাইরে ভিড় করতে শুরু করেন তার ভক্ত অনুরাগীরা। এরই মধ্যে বাতিল করা হয়েছে সরকারি সব কর্মসূচি। রাজপ্রাসাদ, সরকারি সব ভবন এবং বিভিন্ন দেশের সব দূতাবাসে অর্ধনমিত থাকবে পতাকা। রানীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস সহ বিশ্ব নেতারা। বৃহস্পতিবার সকালে রানীর শরীরের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা। তার অসুস্থতার খবরে স্কটল্যান্ডের প্রাসাদে পৌঁছান রাজপরিবারের সদস্যরা। ভালোবাসার মানুষকে হারানোর 1.5 বছরের মাথায় পৃথিবীর মায়া ত্যাগ করলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ভালোবাসায় প্রিন্স ফিলিপ এবং রানী দ্বিতীয় এলিজাবেথ পার করেন 73 বছর। 7 দশকের যৌথ জীবনের শীর্ষে রেখেছিলেন একে অপরের প্রতি সম্মান এবং ভালোবাসা। প্রথম দেখা থেকে শুরু করে জীবনের শেষ সময় পর্যন্ত একে অপরের সাথে বাঁধা ছিল প্রিন্স ফিলিপ আর রানী দ্বিতীয় এলিজাবেথের জীবন। প্রিন্স ফিলিপ আর রানী এলিজাবেথের প্রথম সাক্ষাৎ শিশু বয়সেই। ফিলিপের বয়স ছিল 12 বছর আর এলিজাবেথ ছিলেন 7 বছরের। 5 বছর পর আবার তাদের দেখা হয়। ফিলিপ তখন 18 বছর বয়সী নৌ ক্যাডেট আর এলিজাবেথ 12 বছরের বালিকা। যুক্তরাজ্যের রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস এলিজাবেথ। দ্বিতীয় দেখাতে বালিকা এলিজাবেথের মনে জায়গা করে নেন সুদর্শন ফিলিপ। পরিণয়ের শুরু চিঠির মাধ্যমে। সে সময় প্রিন্সেস দ্বিতীয় এলিজাবেথের ড্রেসিং টেবিলে জায়গা পেয়েছিল ফিলিপের ছবি। 1943 সালে রানীকে বিয়ের প্রস্তাব দেন ফিলিপ, কিন্তু রাজ পরিবারের অনেকেই আপত্তি তোলেন। বাগদানের আগে প্রিন্স ফিলিপ তার গ্রিসের নাগরিকত্ব বাতিল করে গ্রহণ করেন ব্রিটেনের নাগরিকত্ব। অবশেষে 1947 সালে বিয়ে করেন তারা। নিজেদের বাঁধেন একই বাঁধনে। এরপর একসাথে কাটিয়েছেন 73টি বসন্ত। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা 70 বছর ব্রিটিশ সিংহাসনের দায়িত্ব পালন করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এই সময় ব্রিটেনের সামাজিক রাজনৈতিক পরিবর্তনই শুধু নয়, বিশ্বের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ডিজিটাল বিপ্লবের সাক্ষী ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। বিশ্বের সবচেয়ে বয়স্ক এবং দীর্ঘমেয়াদী শাসক রানী দ্বিতীয় এলিজাবেথ মাত্র 25 বছর বয়সে ব্রিটিশ রাজত্বের ক্ষমতা পান। ব্রিটেনের 1000 বছরের ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি যিনি ব্রিটিশ রাজসিংহাসনে আরোহণের 70 বছর পূর্ণ করেছেন। রানী দ্বিতীয় এলিজাবেথের জন্ম 1926 সালের 21 এপ্রিল।
18 বছর বয়সে প্রশিক্ষণের জন্য যোগ দেন সামরিক বাহিনীতে। 1947 সালে বিয়ে করেন গ্রিসের ক্ষমতাচ্যুত রাজবংশের যুবরাজ ফিলিপকে। বিয়ের পর কেনিয়ায় সময় কাটাতে যেয়ে 1952 সালের 6 ফেব্রুয়ারি জানতে পারেন তার বাবা রাজা ষষ্ঠ জর্জ মারা গেছেন, আর এর পরপরই পুরো ব্রিটেনের দায়িত্ব বর্তায় তার উপর। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড সহ বিশ্বের মোট 16টি সার্বভৌম রাষ্ট্রের রানী ও রাষ্ট্রপ্রধান। কমনওয়েলথ প্রধান ছাড়াও তিনি 54 সদস্য বিশিষ্ট কমনওয়েলথ অফ নেশনসেরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্যের শাসনকর্তা এবং চার্চ অফ ইংল্যান্ডেরও প্রধান তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতা স্যার উইনস্টন চার্চিল থেকে লিজ ট্রাস পর্যন্ত 15 জন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তার সময়কালে আমেরিকানরা দেখেছেন 13 জন প্রেসিডেন্ট। ব্রিটিশ উপনিবেশের পতন, বহু সংস্কৃতিবাদের আবির্ভাব, সন্ত্রাসবাদের উত্থান, ব্রেক্সিট নিয়ে দর কষাকষি এবং সাম্প্রতিক কোভিড-19 মহামারী সবকিছুই সাক্ষী হয়েছেন। 1980 সালে শ্রমিক বিদ্রোহ কিংবা 2005 সালে লন্ডনের সন্ত্রাসী হামলা কোনো কিছুই বিচলিত করতে পারেনি রানীকে। রাজনৈতিক কোন্দলের ঊর্ধ্বে থেকে আন্তর্জাতিক অঙ্গনে ব্রিটেনের স্বার্থ উপস্থাপন করেছেন। দেশের সাফল্যে হয়েছেন উচ্ছ্বসিত, আর ব্যর্থতায় দিয়েছেন সান্ত্বনা। তবে রানীকে নিয়ে বিভিন্ন সময় সমালোচনার ঝড় তুলেছে ব্রিটিশ ট্যাবলয়েডগুলো। বড় ছেলে চার্লসের স্ত্রী ডায়ানার রহস্যজনক মৃত্যু, ব্রিটেনের রাজবংশের উত্তরাধিকার সূত্রে পরিবর্তনে তাকে নিয়ে বিতর্ক কম ছিল না। তারপরও 70 বছরের রাজত্বের ইতিহাসে তার প্রতি ব্রিটিশ নাগরিকদের সম্মানে ভাটা পড়েনি। ইউরোপ ছাড়িয়ে তার খ্যাতি অমলিন বিশ্বজুড়ে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ আকবর আলী খান আর নেই। বৃহস্পতিবার রাত 11টার দিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে। স্বজনেরা জানিয়েছেন, মৃত্যুর আগে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন আকবর আলী খান। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন আকবর আলী খান। বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাত 9:30টার দিকে উনি অসুস্থ ফিল করছিলেন। তারপর আমাদেরকে ফোন দেওয়া হলো, আমরা 10টার দিকে গেলাম। তো বাই দ্যাট টাইম ওনার সেন্স ছিল না। তারপর অ্যাম্বুলেন্স কল করে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে 10:30টার দিকে। তো নিয়ে যাওয়ার পর ডাক্তার বললো যে হি ওয়াজ ব্রট ডেড। রাত 1টার দিকে মরদেহ নেওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। স্বজনেরা জানান, জুমার নামাজের পর এখানেই হবে জানাজা। বাদ জুমা ওনার এখানে জানাজার ব্যবস্থা করা হয়েছে। আর ওনার দাফন আমরা চেষ্টা করছি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দেওয়ার জন্য। যদি সেটা অ্যারেঞ্জমেন্ট করা যায় তাহলে আমরা হয়তো ওনাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে, যেহেতু উনি একজন নিজে বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আর ওনারও ইচ্ছা ছিলেন যে উনি ওখানে শায়িত হতে চান। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী ছিলেন ডক্টর আকবর আলী খান। দেশ স্বাধীনের আগে আমলা হিসেবে কর্মজীবন শুরু করেন। স্বাধীনতা যুদ্ধ শুরু হলে মুজিবনগর সরকারের সঙ্গে কাজ শুরু করেন। অবসর নেন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে। আমলা হিসেবে কাজ করার পাশাপাশি করেছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও, চাকরি করেছেন বিশ্বব্যাংকেও। এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন আকবর আলী খান। দায়িত্ব পালনে বাধার মুখে পদত্যাগ করেন তিনি। আকবর আলী খান সোচ্চার ছিলেন দেশের অর্থনীতি, সুশাসন, গণতন্ত্র নিয়ে। সভা, সেমিনারে বক্তৃতার পাশাপাশি লিখেছেন বেশ কিছু উল্লেখযোগ্য বই। আমলা হিসেবে কর্মজীবন কাটালেও আমলাতন্ত্রের বিরুদ্ধে নিয়মিত লেখালেখি করেছেন। উনি চেষ্টাই করেছেন সবসময় দেশের জন্য করতে, জনগণের জন্য করতে, সবার জন্য করতে। সেই হিসাবে উনি সেভাবেই করেছেন এবং আপনাদের মাধ্যমেই উনি জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন দেশবাসীকে, সবাইকে। উনি সবসময় সোচ্চার ছিলেন, আর সবাই ওনার জন্য দোয়া করবেন। আকবর আলী খানের জন্ম 1944 সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে। ডিগ্রি নিয়েছেন ইতিহাস ও অর্থনীতিতে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শাহজাহানপুরে আলোচিত টিপু হত্যা মামলা তদন্ত শেষ করেছে গোয়েন্দা পুলিশ। যে কোনো সময় আদালতে দেয়া হবে অভিযোগপত্র। এতে শীর্ষ সন্ত্রাসী জিসান, ফ্রিডম মানিক, সাবেক আওয়ামী লীগ নেতা সোহেল শাহরিয়ার সহ 15 থেকে 20 জনের নাম থাকবে বলে জানিয়েছে ডিবি। মতিঝিল এলাকার নিয়ন্ত্রণ নিতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় টিপুকে, বলছে সংস্থাটি।
ক্যাসিনো বিরোধী অভিযানে 2019 সালে গ্রেপ্তার হন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়া। এর পরপরই মতিঝিল এলাকার নিয়ন্ত্রণ চলে যায় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুর কাছে। শুরুতে টিপুর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের 2 শীর্ষ সন্ত্রাসী জিসান ও ফ্রিডম মানিকের সুসম্পর্ক থাকলেও ধীরে ধীরে অবনতি হতে থাকে। এরপরেই টিপুকে সরানোর ছক কষা শুরু হয়। দায়িত্ব দেওয়া হয় সন্ত্রাসী সুমন শিকদার ওরফে মুসাকে। যুবলীগ নেতা মিল্কি ও বাবু হত্যা নিয়ে টিপু বিরোধীদের এতে যুক্ত করে মুসা। হত্যার পরিকল্পনায় অংশ নেয় আওয়ামী লীগ নেতা সোহেল শাহরিয়ার, দামাল, মানিক, ফারুক, পলাশ, সালেসহ 12 জন। অস্ত্র ও গুলি সরবরাহের দায়িত্ব পায় সাগর, ইস্তিয়াক ও জিতু। কিলিং মিশন বাস্তবায়নে ভাড়া করা হয় মাসুম মোহাম্মদ আকাশ ও শামীমকে। কিলারদের সহায়তার দায়িত্ব পায় মারুফ, ইকরাম সহ 4 জন। বছরের পর বছর যে হত্যাকাণ্ডটি হচ্ছে, এটা একদিকে আধিপত্য বিস্তার, অন্যদিকে চাঁদাবাজি, এটাই ছিল মূল উৎস। 24 মার্চ রাতে মতিঝিল থেকে অনুসরণ করে শাহজাহানপুরের আমতলায় টিপুকে গুলি করে মাসুম। পালানোর সময় গুলিতে নিহত হন রিকশা আরোহী কলেজ শিক্ষার্থী প্রীতি। একটি নম্বরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠানোর সূত্র ধরে সামনে আসে শুটার মাসুমের নাম। পরে ভারতে পালানোর সময় বগুড়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে। জিজ্ঞাসাবাদে সামনে আসে মুসার নাম। পরে ওমানে গ্রেপ্তারের পর দেশে ফিরিয়ে আনা হয় তাকে। মুসার দেয়া তথ্যে সোহেল শাহরিয়ার, সাগর সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সবশেষ বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয় শামীমকেও। মোল্লা শামীম স্বীকার গেছে যে এই অস্ত্র দুটি দিয়ে গুলি করা হয়েছে। তারপর আমরা এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কোর্টের মাধ্যমে ব্যালিস্টিক করার জন্য পাঠিয়েছি। মামলা প্রায় শেষ প্রান্তে। তদন্তকারী কর্মকর্তাকে বলেছি যে মামলাটা নিষ্পত্তির লক্ষ্যে শীঘ্রই চার্জশিট প্রদান করা হবে। টিপুর স্ত্রীর দাবি, গ্রেপ্তার আসামিদের মামলা থেকে বাদ দিতে হত্যার হুমকি দেয়া হচ্ছে তাকে। তদবির যাদের কাছে করে, যে সব নেতাদের কাছে, তাদের কাছে আমার খুব অনুরোধ যে তারা এই অন্যায়কে জানি প্রশ্রয় না দেয়। এই অন্যায়কে প্রশ্রয় দিলে আমার মতো অনেকে বিধবা হবে। অভিযোগপত্র দেওয়ার মাধ্যমে দ্রুত টিপু হত্যার বিচার শুরু করার আহ্বান পরিবারের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর খেলার মাঠে সংকটকে কাজে লাগিয়ে মোটা অঙ্কের টাকায় মাঠ ভাড়া দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের আওতাধীন মাঠ বা উন্মুক্ত স্থান দখল করে নির্দিষ্ট সময়ের জন্য এই ভাড়া দিচ্ছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এমন হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। রাজধানীর শ্যামলী ক্লাব মাঠ। সকাল 8টা থেকেই ক্রিকেট খেলছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের 2টি দল। সকাল থেকে দুপুর পর্যন্ত খেলবেন, তাই ভাড়া দিতে হবে 12,000 টাকা। মাঠ সংলগ্ন শ্যামলী ক্লাব কর্তৃপক্ষ জানায়, পরিচর্যার খরচ তুলতেই ভাড়া দেওয়া হয় মাঠ। এলাকার শিশুদের জন্য সারাদিনে উন্মুক্ত থাকে সর্বসাকুল্যে 3 ঘন্টার মতো। আমাদের যে গ্রাউন্ড কন্ট্রাক্ট আছে, 5টা স্টাফগুলো আছে, মেনটেন্যান্স কস্ট একটা দিয়ে আলোচনা সাপেক্ষে দিয়ে একই চিত্র উত্তরার 17 নম্বর সেক্টরের উলুধা স্পোর্টিং ক্লাব মাঠের। আধা বেলার জন্য এখানে ভাড়া নেওয়া হয় 5,000 টাকা। খাবার সহ অন্যান্য সুবিধার জন্য নেওয়া হয় বাড়তি ফি। সারাদিন যারা পরিশ্রম করে মাঠটাট এগুলা গুছায় রাখার জন্য ওই তারা কিছু সম্মানই দেয়, ওইটা দিয়েই আমরা ক্লাব চালাই। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সিটি কর্পোরেশনের আওতাধীন মাঠ ভাড়া দেওয়ার এখতিয়ার নেই কারো। মাঠ ভাড়া দিয়ে আইন লঙ্ঘন করছেন ক্লাব কর্তৃপক্ষ। আর কোনো পদক্ষেপ না নেয় দায় এড়াতে পারে না সিটি কর্পোরেশন। ক্লাবকে তো আসলে মাঠ ভাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। ভাড়া দিলেই সেই ক্লাবগুলো সেটা দখলদারিত্ব কায়েম করে। তারপরে যদি কোনো ক্লাবকে বর্তমান বাস্তবতায় যদি কিছুদিনের জন্য ভাড়া দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর তিনি দেখভাল করবেন। সে করে তারপরে যদি কোনো ক্লাবকে বর্তমান বাস্তবতায় যদি কিছুদিনের জন্য ভাড়া দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর তিনি দেখভাল করবেন সেই মাঠে যে ভাড়াটা নেওয়া হচ্ছে সেটা ন্যায়সঙ্গত কিনা। উত্তরের মেয়র জানালেন, সিটি কর্পোরেশনের মাঠ কেউ প্রভাব খাটিয়ে ভাড়া দিলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু সেই মাঠগুলা তারা ঠিকমতো মেনটেনও করতে পারে না, আবার কেউ ব্যবসা করছে। তা আমার নির্দেশনা যেটা থাকবে যে মাঠের মধ্যে যারা আছেন বিভিন্ন সংস্থার কাছে আমরা সেই চিঠিপত্র আমরা দিব যে এই মাঠটা আপনারা ওপেন করে দেন বাচ্চাদের জন্য। নগর কর্তৃপক্ষ মনে করে অন্য সংস্থার অধীনে থাকা মাঠগুলো তাদের তত্ত্বাবধানে এলে নজরদারি সহজ হবে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালে বন্ধ হয়ে যাওয়া বিআরটিসির নারী বাস সার্ভিসের পুরোটা চালু হয়নি এখনো। করোনার আগে 20টি রুটে চললেও এখন চলছে মাত্র 6টি রুটে। ফলে ভোগান্তিতে অফিসগামী নারীরা। বিআরটিসি জানিয়েছে চাহিদা অনুযায়ী আবারও চালু হবে নারীদের বাসগুলো।
বাসের পুরোটা জুড়েই নারী, সকলেই স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন কর্মস্থলে। ভিড় থাকলেও নেই অস্বস্তি। বিআরটিসির এই বাসে প্রতিদিন যারা চলাচল করেন তাদেরকে মেনে চলতে হয় রুটিন। একবার বাস মিস হলে দ্বিতীয় কোনো সুযোগ নেই। একটাই বাস যেটা আমাদেরকে অনেক সময় মেনটেন করে প্রতিদিন ধরতে হয়। এই বাসের সিট, ফ্যান এগুলো খুবই খারাপ অবস্থায় আছে। বাস চালকের সহকারী জানান, বেশিরভাগ সময়ই পর্যাপ্ত যাত্রী পাওয়া যায় না, তাই ভর্তুকি দিয়েই নারীদের বাস চালাতে হচ্ছে বিআরটিসিকে। আমরা জানি এটা স্পেশালি মহিলাদেরকে দেওয়া হয়েছে, হ্যাঁ, কিন্তু এটার কেন ওরা আমাদেরকে ভাড়া নেয় সবচেয়ে বেশি। কখনো গাড়িটা ভরে, কখনো ভরে না। যেদিন ভরে সেদিন সেলটা হুমান হয়। করোনার আগে নারীদের 23টি বাস চললেও এখন এর সংখ্যা অনেক কম, তাই বাসের সংখ্যা আরো বাড়ানোর দাবি যাত্রীদের। বিআরটিসি জানায়, নারী সার্ভিসের বাকি বাসগুলো এখনো সাধারণ যাত্রী পরিবহন করছে। মহিলা বাসগুলো আসলে আমাদের লাভজনক নয়। অবস্থানগত বা যে কোনো কারণে হোক, যে আমাদের যে পরিমাণ পর্যাপ্ত যাত্রী হওয়ার কথা সেই পরিমাণ যাত্রী হচ্ছে না। ডাবল ডেকারে যদি অন্ততপক্ষে 30-40 জন প্যাসেঞ্জার হয় তাও কিন্তু আমরা সেটা চালাবো। পাবলিক বাসের সংরক্ষিত আসন পূর্ণ হয়ে গেলে অনেক ক্ষেত্রেই নারীদের উঠানো হয় না। বিশেষজ্ঞরা বলছেন, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে সরকারকে ভর্তুকি দিয়ে হলেও নারীদের জন্য আলাদা বাসের সংখ্যা বাড়াতে হবে। কোটা সিস্টেম জরুরি কেন? কারণ আমরা জানি যে বাংলাদেশে এখন নারী পুরুষ সমান রেসে কিন্তু দাঁড়ায়নি, যেখান থেকে তারা একসাথে দৌড় শুরু করবে। যখন আপনার একটি জনগোষ্ঠী, একটা বড় জনগোষ্ঠী পিছিয়ে থাকে বা রাখা হয়, তাকে কিন্তু আপনাকে স্পেস তৈরি করতে হবে, যেটাকে আমরা বলছি পজিটিভ ডিসক্রিমিনেশন, যে তাকে একটু সুযোগ দিয়ে সামনে আসা। বিআরটিসির পাশাপাশি 2018 সালে পরিবহন সংস্থা দোলনচাপা মিরপুর 12 থেকে মতিঝিল পর্যন্ত বেসরকারিভাবে প্রথম নারীদের জন্য বাস সার্ভিস চালু করে। তবে 4 বছরেও বাড়েনি এর পরিধি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশাসন ক্যাডারের 2 কর্মকর্তাকে বদলির 2 সপ্তাহের মধ্যে মহাপরিচালক হলেন দুদকের নিজস্ব 3 কর্মকর্তা। পরিচালক পদ থেকে আখতার হোসেন, মীর জয়নুল আবেদিন শিবলি ও সৈয়দ ইকবাল হোসেনকে পদোন্নতি দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে কমিশন বৈঠকে এই 3 জন সহ 17 কর্মকর্তার পদোন্নতির সিদ্ধান্ত হয়। দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে কোনো কারণ না দেখিয়ে ফেব্রুয়ারিতে বিশেষ ক্ষমতায় চাকরিচ্যুত করে কমিশন। এই চাকরিচ্যুতির প্রতিবাদে দুদকের নিজস্ব কর্মকর্তারা মানববন্ধন করে প্রতিবাদ জানায়। গণমাধ্যমের সামনে তুলে ধরেন নিজেদের বঞ্চনার কথা। দুদক আইন কর্মকর্তাদের মহাপরিচালক এমনকি সচিব হওয়ার সুযোগ দিলেও 8 মহাপরিচালকের সবাই ছিলেন প্রশাসন ক্যাডার। দুদকে ভারসাম্য আনতে আগস্ট মাস থেকেই পদোন্নতির জল্পনা কল্পনা শুরু হয়। পদ ফাঁকা করতে বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালক সাইদ আহমেদ খানকে 29 আগস্ট ও যাচাই বাছাইয়ের KM সোহেলকে 7 সেপ্টেম্বর বদলি করা হয়। পরে বৃহস্পতিবার কমিশন বৈঠকে দুদকের 3 কর্মকর্তাকে মহাপরিচালক হিসেবে পদোন্নতি দেয়া হয়। আমাদের বিশ্বাস, এই প্রমোশন হওয়ার ফলে দুদকের যে ভাবমূর্তি নষ্ট হওয়ার দিকে যাচ্ছিল অনেকখানি পুনরুদ্ধার হবে। শুধু মহাপরিচালক নয়, পরিচালক পদেও পদোন্নতি দেয়া হয় 6 উপপরিচালককে, আর উপপরিচালক পদে পদোন্নতি দেয়া হয় 8 সহকারী পরিচালককে। এডি থেকে ডিডি 8 জন, ডিডি থেকে ডাইরেক্টর 6 জন এবং ডাইরেক্টর থেকে ডিজি হলো 3 জন। 3 জন ডাইরেক্ট প্রমোশন ডিজি ইতিপূর্বে কখনো হয়নি। এদিকে চাকরিচ্যুত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন স্বপদে বহাল হতে এখনো আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন আদালতে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। ভারতের ট্রানজিট সুবিধা পেলে রপ্তানি বাড়বে, বাংলাদেশের প্রস্তাব বাস্তবায়নে দিল্লিকে আন্তরিক হওয়ার তাগিদ। Tonal optimized technology are high quality fabric, comfy mattress. ভারতে 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাত 8টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল 5টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইটটি। এর আগে দুপুরে আজমিরের খাজা গরিবে নওয়াজ দরগা শরীফ পরিদর্শন করেন শেখ হাসিনা। সেখানে তিনি খাজা মঈনুদ্দিন চিশতির দরগা গিলাফ পরিবর্তন করেন। সকাল 9টায় দিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা হন। সকাল 10টা 5 মিনিটের দিকে সেখানে পৌঁছান। জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান
স্থানীয় সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সোমবার 4 দিনের সফরে দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন। পরে কুশিয়ারা নদীর পানি বন্টন সহ ভারতের সঙ্গে 7টি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে মোদী সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শেখ হাসিনার সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলেও ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। এর আগে গত 2017 সালেও দিল্লি সফরে মমতা ব্যানার্জির সঙ্গে একান্ত বৈঠক করেছিলেন শেখ হাসিনা। দুই নেত্রীর একান্ত বৈঠকে উঠে এসেছিল তিস্তা পানি বন্টন সহ একাধিক দ্বিপাক্ষিক বিষয়। 2019 সালের নভেম্বর মাসে ঝটিকা সফরে কলকাতায় গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে ভারত বাংলাদেশের মধ্যে ইডেনে অনুষ্ঠিত গোলাপি টেস্ট দেখতে কলকাতায় হাজির ছিলেন শেখ হাসিনা। সেবারও কলকাতার তাজ বেঙ্গল হোটেলে মমতার সাথে একান্তে কথা হয়েছিল হাসিনার। কোনো আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারকে এভাবে চিঠি লিখতে পারে না। কালচারাল মিনিস্টার এত বড় হয়ে গেল, সেও একটা চিঠি লিখতে পারলো না। কি বলবেন বলুন তো? হাসিনাজি এসছেন, পুজোর সময়তেও আমি ওনাকে চিঠি দিই, উনি আমাকে শাড়ি পাঠায়, আমিও পাঠাই, আম পাঠায়, ইলিশ মাছ পাঠায়, আমরাও যতটা পারি করি। উনি নিজে ইচ্ছে প্রকাশ করলেন। আমি এই প্রথম দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এসছেন বাংলাবাদ। ভারতের বন্দর, সড়ক, নৌপথ ব্যবহার করে বিনা মাসুলে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে বাংলাদেশ। যৌথ বিবৃতিতে দেশটির দেয়া এমন প্রস্তাব বাংলাদেশের বড় অর্জন বলে মনে করেন অর্থনীতিবিদরা। এতে করে দেশের সমুদ্র বন্দরের বাড়তি চাপ এড়িয়ে রপ্তানি সহজ হবে। তবে তাদের আশঙ্কা, এই সুবিধা হয়রানি মুক্ত না হলে আগ্রহ হারাবেন ব্যবসায়ীরা। শেখ হাসিনা 4 দিবসীয় ভারতকে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ বাড়লেও ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমেনি। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর সফরেও বড় লক্ষ্য ছিল এদেশে ভারতের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো। যৌথ সমীক্ষার সুপারিশও বলছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা দুদেশের জন্যই কল্যাণকর হবে। ব্যবসায়ীরা বলছেন সম্ভাবনা কাজে লাগাতে দূর করতে হবে সব প্রতিকূলতা। কিন্তু এখনো আমরা কটন গার্মেন্ট 74% করি। তো ইন্ডিয়ার সাথে এই ব্যাপারে আমরা একদিকে তাদের ইনভেস্টমেন্ট আমরা চেয়েছি যে তারা ম্যানমেড ফাইবারে ওখানে ইনভেস্টমেন্ট করবে এবং তাদের এখান থেকে আমরা কোলাবোরেশন করে ডিজাইন ডেভেলপমেন্ট, এই যেহেতু তাদের মধ্যে ডিজাইনার, এই জিনিসগুলো মিলে আমরা ভ্যালু অ্যাডেড করে এক্সপোর্ট বাড়ানো। একদিকে যেটা আমাদের এই মুহূর্তে $17 বিলিয়ন মতো বায়োলেটারাল ট্রেড অ্যাবাউট, আমরা এখানে একটা যে ঘাটতির ব্যাপার আছে, আমাদের যে অ্যান্টি ডাম্পিং এর কিছু ইস্যু আছে আমাদের দিক থেকে, জুট বা জুট গুডস বা অন্যান্য পণ্য যখনই আমরা পাঠাতে যাই সেগুলোর ব্যাপারে তাদেরকে আমরা তুলে ধরেছি। নেপাল ও ভুটানে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে বিনামূল্যে ট্রানজিট সুবিধা দিয়েছে ভারত। এবার দেশটি নির্ধারিত স্থল শুল্ক স্টেশন, বিমানবন্দর, সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুবিধা দেওয়ারও প্রস্তাব করেছে। বিশ্লেষকরা বলছেন গত 12 বছরে ভারত $736 কোটি ঋণ দেওয়ার চুক্তি করলেও ছাড় হয়েছে মাত্র 17%। তাই ট্রানজিট সুবিধার বাস্তবায়ন নির্ভর করছে ভারতের আন্তরিকতার ওপর। অ্যাপারেন্টলি এটা অনেক বড় সুবিধা। অ্যাপারেন্টলি আপনি জানেন আমাদের পোর্টগুলোতে অনেক কনজেশন আছে এবং আমরা যে ধরনের রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা চিন্তা করছি, যেমন 2024 সাল নাগাদ $80 বিলিয়ন পশ্চিমবঙ্গ রপ্তানির লক্ষ্যমাত্রা আছে আমাদের এক্সপোর্ট পলিসি। নতুন বলা হচ্ছে বাংলাদেশের রপ্তানিকারকরা ভারতের পোর্ট ব্যবহার করবে। যখনই ব্যবহার করতে যাবে তখনই দেখবে নানা ধরনের ডকুমেন্ট তারা যাচ্ছে, অথবা নানা ধরনের ডকুমেন্টেশন, নানা ধরনের ক্লিয়ারেন্স যাচ্ছে, যেগুলোর একটা যদি অতিরিক্ত বোঝা হয়ে যায় অনেক রপ্তানিকারকের কাছে, তখন তারা কিন্তু নিরুৎসাহিত হবে। ভুটানের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের পাশাপাশি ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ত্রিপক্ষীয় হাইওয়ে প্রকল্পে অংশীদার হতে চায় বাংলাদেশ। এমন বহুপাক্ষিক যোগাযোগ অবকাঠামোতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে মত পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 61 জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন 500 জন। গড়ে প্রতি জেলায় 8 জন করে মনোনয়ন চেয়েছেন। এদিকে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন 10 জন। শনিবার দলের মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত হবে কারা পাচ্ছেন নৌকা সমর্থন। দেশের 61 জেলা পরিষদের ভোট আগামী 17 অক্টোবর।
একই দিনে ভোট হবে সংসদীয় আসন গাইবান্ধা 5-এও। তাই 4 সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে শুরু হয় দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি। জেলা পরিষদের মনোনয়নপত্র নিতে দলীয় কার্যালয়ে জড়ো হন দেশের বিভিন্ন অঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীরা। উৎসবমুখর পরিবেশে 4 দিন ধরে চলে মনোনয়ন ফর্ম বিক্রি। যদি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য মনে করেন তাহলে আমি জেলা পরিষদের আগামী নির্বাচনে প্রার্থিতা নিয়ে আমি নরসিংদীবাসীর দ্বারে দ্বারে যাবে এবং নির্বাচনে জয়লাভ করব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কোনো সময় আমি নৌকার বিরুদ্ধে কোনো নির্বাচন করি নাই। যাকে নেত্রী ভালো মনে করবেন এই জেলা পরিষদের দায়িত্ব তাকে দিলে তার পিছনে আমি কাজ করে যাব। আমি যথাসাধ্য চেষ্টা করব এলাকার উন্নয়ন করার জন্য যতটুকু আমাদের কাঠামোর মধ্যে সম্ভব। দিনভর চলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। জেলা পরিষদের পাশাপাশি গাইবান্ধা 5 আসনের জন্য দলীয় ফর্ম সংগ্রহ করেন নৌকা প্রত্যাশীরা। 61টি জেলা পরিষদের জন্য তফসিল ঘোষণা করা হয়। সেই উপনির্বাচনে গাইবান্ধা 5 আসনে আমাদের 10 জন প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। আর 61টি জেলা পরিষদের চেয়ারম্যান পদে 500 জন প্রার্থী দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। শনিবার বিকেল 4টায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের মনোনয়ন বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন। এতে নির্ধারণ করা হবে কারা পাচ্ছেন জেলা পরিষদ ও গাইবান্ধা 5 আসনে নৌকার মনোনয়ন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবিক বিভাগে এইচএসসি পাশ করে বনে গেছেন এমবিবিএস ডাক্তার। নাম বদলে কামাল হোসেন থেকে হয়েছেন ডাক্তার তানভীর আহমেদ। বিএমডিসির নিবন্ধন নম্বর দেখিয়ে হয়েছেন এসপিএ মেডিকেল সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা। এ নিয়ে কথা বলতে গেলেই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের 2 সাংবাদিককে হত্যার চেষ্টা করে হাসপাতালের মালিক এই MH উসমানী। 2 জনের নামই তানভীর আহমেদ। 2 জনের নামের পাশেই এমবিবিএস ডিগ্রি। একজন ঢাকা মেডিকেলের সহকারী অধ্যাপক আর একজন কামরাঙ্গীরচরের এসপিএ মেডিকেল সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ। অবাক করা বিষয় হল এই 2 জনেরই বিএমডিসির নিবন্ধন নম্বর 43103। প্রশ্ন, একই নিবন্ধন নম্বর 2 জনের হয় কি করে? বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর কত আপনার? 43103। 43103 আমার হচ্ছে 43103। 43103। তাহলে একটা নাম্বার 2 জনের হয় কিভাবে? না ওইটা আমার নাম্বার। এসপিএ মেডিকেল সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর রোগীও দেখেন নিয়মিত। মেডিসিন, মা ও শিশু বিষয়ে অভিজ্ঞ তিনি। এর আগেও ছিলেন 2টি হাসপাতালের চিফ মেডিকেল অফিসার। এসপিএ মেডিকেল সেন্টারের তানভীর আহমেদকে পাওয়া গেল পাশের আরেক ডায়াগনস্টিক সেন্টারে। তার নিবন্ধন নম্বর দিয়ে বিএমডিসির ওয়েবসাইটেও মিলল নিবন্ধনের প্রমাণ। হুঁশিয়ারি দিলেন তার নিবন্ধন নম্বর ব্যবহার করায় ঢাকা মেডিকেলের ডাক্তার তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। আমি কোনো অ্যাকশন করার জন্য অবশ্যই নিব। এখানে শুধু এইটুকু পর্যন্তই তো শেষ না, অথবা তার বিষয়ে কোন আমি নিতে পারি, স্টেপ নিতে পারি, সেগুলো আমাদের বিএমডিসিতে কর্মকর্তারা যারা আছে তারা অবশ্যই নেবে। তানভীরের দাবি, সাভারের গণস্বাস্থ্য মেডিকেল থেকে এমবিবিএস পাশ করেছেন তিনি। সেশন 91-92। তবে সনদ চাইলেই বদলে যায় সুর। বিএমডিসি পেপারসগুলো একটু আমরা সেটা তো এই পরিবেশে এই মুহূর্তে আমি আপনাকে দিতে পারছি না। এগুলো ওই যে ডিজি অফিসে জমা দেওয়া আছে। এই আপনারা আসছেন একটা কাজে, আমার উপর ক্যামেরা। সনদ দেখতে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে নানা সড়কে ঘোরালেন ঘণ্টাখানেক। পরে তার বাড়ি পৌঁছে জানা গেল তিনি এমবিবিএস নন, উচ্চ মাধ্যমিক পাশ, তাও মানবিক বিভাগে। আসল নাম কামাল হোসেন। ঢাকা মেডিকেলের ডাক্তার তানভীর আহমেদের নিবন্ধন নম্বর ও ডিগ্রি ব্যবহার করে কামাল হয়েছেন ডাক্তার তানভীর। আপনি মূলত কি পাস? আমি এইচএসসি কমপ্লিট করছি, জেনারেল সায়েন্স না। আমি পাস করছি আপনার আর্টস। তিনি আরও জানালেন আর কখনো এমবিবিএস ডাক্তার পরিচয় দেবেন না। না, আমি ডাক্তারের করব না। এখন কি করবেন? এখন আমি এমনি কোনো ফার্মেসির ব্যবসা করবো। ভুয়া ডাক্তার কিভাবে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মেডিসিন বিশেষজ্ঞ হন, এ প্রশ্নে উত্তেজিত হন এসপিএ মেডিকেল সেন্টারের মালিক MH উসমানী। এক পর্যায়ে
প্রতিবেদক ও ভিডিওগ্রাফারের উপর 3 দফা হামলা চালায় তার সন্ত্রাসী বাহিনী। ভেঙে ফেলা হয় ক্যামেরা, গাড়ি, এমনকি মোবাইল ফোনও। প্রতিবেদক ও ভিডিওগ্রাফারকে ফাঁস দিয়ে হত্যা চেষ্টা চালায় ওসমানী। এ বিষয়ে হত্যা চেষ্টার মামলা হলে গ্রেপ্তার হয় ওসমানী ও তার 4 সহযোগী। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত দেখতে চোখ রাখুন আজ রাত 9:30 ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান তালাশে। উপকূলীয় জেলা বাগেরহাটের 5 উপজেলার অন্তত 7 লাখ মানুষের দিন কাটছে সুপেয় পানির অভাবে। অনেক এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপ বসানো যাচ্ছে না। পুকুর ও বৃষ্টির পানির উপর নির্ভর করতে হচ্ছে স্থানীয়দের। বাগেরহাটের মোংলা, রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার কোথাও গভীর নলকূপ নেই। আগে যে কয়েকটি ছিল তাও বর্তমানে ব্যবহারের অনুপযোগী। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দীর্ঘদিন ধরে গভীর নলকূপ বসানো হচ্ছে না এসব উপজেলায়। কচুয়ার বাধালি ইউনিয়নের সাংদিয়া গ্রামে অন্তত 2500 মানুষের বসবাস। জেলা পরিষদের মালিকানাধীন একটি পুকুরই তাদের সুপেয় পানির একমাত্র ভরসা। কিন্তু অভিযোগ রয়েছে পুকুরটিতে মাছ চাষ করায় পানির অযোগ্য হয়ে পড়েছে পানি। যে সময় এই সংস্কার করা হয়েছিল সেই সময় এই জায়গায় সাইনবোর্ডে লেখা ছিল যে মাছ চাষের অনুপযুক্ত, কিন্তু এই জায়গায় একদিন শুনলাম কি মাছ ছেড়ে দিয়েছে। পুকুরের পানি ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। খাবার দিতেছে আবিজাবি, অনেক কি কারা দিতেছে, কারা রাখিছে আমি ঠিক জানি না। অন্য উপজেলাগুলোতেও পুকুরি সুপেয় পানির একমাত্র ভরসা। 2 থেকে 2.5 কিলোমিটার পথ হেঁটে প্রতিদিন আনতে হয় পানি। খুব সমস্যা। আমরা প্রায় আমি আইসি 50 বছর হয়ে গেল, তা আমি এসে দেখতেছি এই জলের সমস্যা। দূরে দূরে পানি নেই, পাইপ দিয়ে দূরে দূরে পানি মাসে ব্যানে করে পানি নেই। জেলা পরিষদের অধীনে 150টি পুকুর রয়েছে। জনস্বাস্থ্য বিভাগ বলছে নানা প্রকল্পের মাধ্যমে সুপেয় পানির সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। শতভাগ পানির চাহিদা কাভারেজ পূরণ করতে আমাদের আরো অনেক বেশি কাজ করে যেতে হচ্ছে। এজন্য এখানকার প্রত্যেকটা উপজেলা ভিত্তিক আলাদা আলাদা প্রকল্প প্রণয়নের জন্য সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে বিশুদ্ধ পানির অভাব। তবে সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হলে পানির সংকট দ্রুতই কাটবে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে বাগেরহাটের 5 উপজেলা সুপেয় পানির অভাব নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী অলিভ কুমার ঘটক। অলিভ, বলা হচ্ছে যে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার জন্য গভীর নলকূপ বসানো যাচ্ছে না, সেক্ষেত্রে বিশুদ্ধ পানি নিশ্চিতে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? দেখুন, বাগেরহাট একটি উপকূলীয় উপজেলা। এই উপকূলীয় জেলাটির 5টি উপজেলাতে হচ্ছে পানি সংকট, মানে বিশুদ্ধ সুপেয় পানির তীব্র সংকট কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা আপনাকে একটু প্রথমে জানিয়ে রাখতে চাই, বাগেরহাটের উপকূলীয় জেলাটিতে কিন্তু 2007 সালের 15 নভেম্বরে যে সিডর হয়েছিল, এই সিডরের জলোচ্ছ্বাসের পরে কিন্তু এলাকায় লবণাক্ততা বেড়ে যায়। এই লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এলাকার মানুষের, বিশেষ করে সুপেয় পানির যে আধার, বিশেষ করে পুকুরগুলা, এই পুকুরগুলা কিন্তু সেই সময়ে তলিয়ে যায়। এই তলিয়ে যাওয়ার কারণে কিন্তু লবণাক্ততা বেড়ে যায়। তারপরের থেকে কিন্তু এইখানের এই পুকুরের পানি কিন্তু পানির অযোগ্য হয়ে পড়ে। তখন কিন্তু মানুষের এখানে বিশেষ করে কিনা পানি খেয়ে কিন্তু তাদের জীবনযাপন করতে হয়েছে। তো আমি এই বিষয়ে কথা বলেছিলাম বাগেরহাটের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে। তারা আমাকে যেটা বলছে যে বাগেরহাটে কিন্তু আপনার বিশেষ করে শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল, মোংলা এবং কচুয়া উপজেলা, এই উপজেলাগুলোতে কিন্তু গভীর নলকূপ একেবারেই অকার্যকর। এখানে আপনার কোনো গভীর নলকূপ বসে না, যার কারণে এখানে একমাত্র পানির উৎস কিন্তু এই পুকুরগুলা। এই পুকুরগুলা একটু জানিয়ে রাখি, বাগেরহাট জেলা পরিষদের মালিকানাধীন এই 5টি উপজেলাতে অন্তত 1.5 শতাধিক পুকুর রয়েছে। এই পুকুরগুলোকে সংরক্ষণ করার জন্য কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করছে। কিছুদিন আগে এই অঞ্চলের মানুষের সুপেয় পানি নিশ্চিত করার জন্য এখানে কিন্তু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 10 কোটি টাকার একটি প্রকল্প কিন্তু ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। এখানে হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং এবং হচ্ছে পিএসএফ, এইটাই হচ্ছে ভরসা। এখানে যদি আপনার বৃষ্টি, আরেকটু বলতে চাই
যে বাগেরহাটে কিন্তু এবছরে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু এবছরে বৃষ্টির একেবারেই দেখা নেই। বৃষ্টি না হয় কিন্তু পানির সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তারা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে যে যদি আমরা এই যে পুকুরগুলো রয়েছে এটা যদি যথাযথ সংরক্ষণ করি এবং সঠিক ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই পানির সংকট থাকবে না। এবং আরো একটি বিষয় বলেছে, নিশ্চয়ই সংকট সমাধানে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে বলে আমরা আশা করি। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী অলিভ কুমার ঘটক। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে একই পরিবারের 3 জন সহ 9 জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরো 5 জন। একসঙ্গে 9 জনের মৃত্যুতে শোকে স্তব্ধ গ্রামবাসী। বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের আমনের ক্ষেতে কাজ করছিলেন কৃষকেরা। বৃষ্টি শুরু হলে মাঠের মধ্যে সেচ যন্ত্রের ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটে হতাহতের ঘটনা। একসঙ্গে এত মানুষের মৃত্যু দেখেনি গ্রামবাসী। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কৃষি কাজ করে, কাদের জন্য গেছিল, আর মেয়েরা ছাগল টাগল রাখার জন্য গেছিল। বৃষ্টির সময় মেশিন ঘরে উঠছিল, ওই বজ্রপাতে সব মারা গেছে। দৌড়াতে দেখি যে একজনের কলঘরের ভিতরে নাই, সব বলে সিটটা করে ফাঁকে, ঠিক আছে, যার যার মতো উত্তর দিকে রয়েছে, দক্ষিণ দিকে রয়েছে, ওই জায়গায় গর্তের মধ্যে পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হতাহতদের উদ্ধার করে পাঠানো হয় উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সংবাদ পেয়ে আমরা এখানে এসেছি। এখানে ওদের ফ্যামিলি মেম্বাররা এদের পোস্টমর্টম না করার পক্ষে এদের সুরতাল সম্পূর্ণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি 25,000 টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম কিশোরগঞ্জের হাওরের বালিখোলা মাছের বাজার। ধনু নদের তীরে অবস্থিত বাজারে নৌকা বোঝাই করে মিঠা পানির মাছ নিয়ে হাজির হচ্ছেন বিক্রেতারা। নেত্রকোনা ও সুনামগঞ্জ হাওরের মাছও মিলছে এই বাজারে। ভোরের আলো ফোটার আগেই ঘাটে পৌঁছাতে শুরু করে মাছ বোঝাই নৌকা। বোয়াল, আইড়, চিতল সহ প্রায় অর্ধশতাধিক প্রজাতির মাছ নিয়ে হাওর পাড়ের বালিখোলা বাজারে হাজির হন জেলেরা। প্রায় 150 বছরের পুরনো এই বাজারে বসে প্রতিদিন ভোর থেকে সকাল 10টা পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার মাছ ব্যবসায়ীরা ভিড় করেন এখানে। প্রতিদিন বেচাকেনা হয় কোটি টাকারও বেশি মাছ। সব নদীর মাছ, এখানে ফিশারি কোনো মাছ আসে না, আমরা সব হাওরের মাছ বেশি। প্রতিদিন কোটি টাকার মাছ এখান থেকে আপনার বেচা বিক্রি হয়। ওই বাজারটা আমার দাদাও করছে এবং আমার দাদার বাপও করছে, আমরা এখন করতেছি। আমরা বালিখালা আড়তে মাছ বিক্রি করে আমরা সঠিক মূল্য পাচ্ছি। শুধু কিশোরগঞ্জ হাওরই নয়, বাজারে আসে নেত্রকোনা, সুনামগঞ্জের হাওরের মাছও। এখানে খুব ভালো সুস্বাদু মাছ, এটা আমরা বিভিন্ন জায়গায় চেল দিই। ঢাকা, চিটাগাং, কুলিয়ারচর, ভৈরব, কিশোরগঞ্জ, বিভিন্ন জায়গায় এখান থেকে মাছ পাইকাররা খরিদ করে। হাওরের মিঠা পানিতে প্রাকৃতিক মাছের এই বাজারে অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা করছে মৎস্য অধিদপ্তর। হাওরের উন্নয়ন প্রকল্পে যদি আসে তাহলে এখানে আমাদের ভৈরবের যেহেতু একটা মৎস্য আধুনিক বিএফডিসি কর্তৃক স্থাপন করা হয়েছে, ওখানে বরফ কল, যেমন আধুনিক বরফ কল এবং আরতদার বসার ব্যবস্থা, মাছ বিক্রির ব্যবস্থা করা হয়েছে, ঠিক তেমনি আমরা বালিখোলাতেও আমরা যে 7টা হাওর অধ্যুষিত জেলা নিয়ে আমরা যে মৎস্য প্রকল্প, এটা অচিরেই হয়তো আমরা বাস্তবায়নে যেতে পারবো। কিশোরগঞ্জে প্রতি বছর 82,283 টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে শুধু হাওরে উৎপাদন হয় প্রায় 54,000 টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জে বালিখোলা মাছের বাজার নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, এই যে বালিখোলা মাছের বাজার রয়েছে, সেখানে মাছের কাটতে কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতারা কেমন বলছে, আর এই মাছগুলো কোন কোন জায়গা থেকে এসছে এবং কোথায় বিক্রি হচ্ছে? দেখুন, এই যে বালিখোলা বাজারে যে মাছগুলি বিক্রি হয় এটি সম্পূর্ণ দেশি মাছ বলতে আমরা যে মাছগুলি বুঝি, প্রায় 150 প্রজাতির মাছ এই বাজারে পাওয়া যায়। আর আপনাকে একটা বিষয় বলে রাখি, কিশোরগঞ্জের যে হাওড়াঞ্চল, এটা 1470 বর্গ কিলোমিটারের হাওড়াঞ্চল। এর মধ্যে ছোট বড় 15টি নদীও রয়েছে। এই যে হাওরের মিঠা পানির যে মাছ, এই কাতল, বোয়াল, চিংড়ি, গুলশা, পাবদা, মোট কথা 150 প্রজাতির প্রায় মাছ এই বাজারে ওঠে। 150 বছরের পুরনো এই বাজারটি।
প্রায় 150 বছর ধরে এই বাজারে এই মাছ মানে কেনা বেচা হচ্ছে প্রতিদিন। এখন বর্তমানে বা কয়েক বছর ধরে আপনি ধরে নিতে পারেন যে প্রায় কোটি টাকার উপরে প্রতিদিন কেনা বেচা এই বাজারে হয় এবং এই মাছ কিন্তু ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় যায়। এবং আরেকটা বিষয় আপনাকে বলি, এই মানে হাওরের যে পর্যটকরা আসেন, এই পর্যটকরা কিন্তু শৌখিনতার বশত এই মাছ বালিখোলা বাজার থেকে কিনে নিয়ে যান তারা, এবং বিভিন্নভাবে বরফে মুড়িয়ে প্যাকেটিং করে তারা নিয়ে যান। এবং এখানে আসলে আপনি মানে বাইম, চিংড়ি, আপনার আইর, পাবদা এবং হাওরের যে রুই মাছ, বড় বোয়াল মাছ, বিশেষ বিশেষ কিছু মাছ রয়েছে যেগুলি মিঠা পানিতে প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়েছে এবং খুব সুস্বাদু এই মাছ। যারা এই মাছ একবার খান পরবর্তীতে আবার এই হাওরের মাছই খুঁজেন। তো সব মিলে একটা বিষয় আমি আপনাকে বলি, যারা এই মাছের যারা ব্যবসায়ীরা রয়েছেন বা জেলেরা যারা মাছ বিক্রি করতে আসেন প্রতিদিন ওই একেবারে সেই কাকডাকা ভোরে, তারা আমাদেরকে যে বিষয়টি বলেছেন এই বাজারের উন্নয়নটা প্রয়োজন। আমরা কথা বলেছিলাম এই মৎস্য উন্নয়ন কর্মকর্তার সঙ্গে, তিনি যে বিষয়টা বলেছেন মৎস্য কর্মকর্তা যে হাওরের যদি বরাদ্দ আসে, তো যারা জেলে বা যারা মাছ ব্যবসায়ী তারা বলছেন যে 150 বছরের পুরনো এই বাজার এখনো সেই ভাঙা টিনের ছাউনি বা কাঁচা, একটু বৃষ্টি আসলে কিন্তু এই মানে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়া যায় না। এই যে মানে কর্দমাক্ত হয়ে তারা যে দুর্ভোগটা পোহান, এটার একটা অবসান তারা চান। তারাই ঐতিহ্যবাহী এই মাছের বাজার প্রতিদিন কোটি টাকার বেশি মাছ বিক্রি হয়, এই বাজারটার একটু উন্নয়ন চান। পাশাপাশি এই মাছগুলি যাতে মানে একটু মানে সংরক্ষণ করা যায়, মানে 2-3 দিন 4 দিন এভাবে রেখে তারপর বিক্রি করা যায়, এই বিষয়টাও তারা জানিয়েছেন। তো এই যে ঐতিহ্যবাহী মাছের বাজারের ঐতিহ্য ধরে রাখতে তাদের যে দাবি, এটা আসলে এখন সময় উপযোগী, এটা জেলেরাও বলছেন এবং যারা মাছের আড়তের পাইকাররা আছেন তারাও বলছেন। এই হাওরের এই মিঠা পানির মাছ মানে কিশোরগঞ্জের যে চাহিদা, এই চাহিদার প্রায় 70% শুধু হাওরের মাছ দিয়ে মিটে। আর ওই যে চাষের মাছ কিন্তু এখানে নেই, শুধুমাত্র হাওরের যে প্রাকৃতিক খাবারকে যে মিঠা পানির মাছ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিশোরগঞ্জ থেকে মাছের যে ঐতিহ্যবাহী বাজারটি রয়েছে তার সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। প্রতি বছরই তিস্তার ভাঙনে নিঃস্ব হন লালমনিরহাটের 5 উপজেলার নদী তীরের অসংখ্য মানুষ। বাস্তুচ্যুত হয়ে অনেকে বাধ্য হয়ে বছরের পর বছর ধরে বাঁধ কিংবা সড়কের পাশেই বাস করছেন। ভুক্তভোগীদের অনেকে সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তুললেও জেলার প্রতিটি উপজেলাকে গৃহহীন মুক্ত করার উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে প্রায় প্রতি বছরই তিস্তায় ভাঙন দেখা দেয়। বিলীন হয় নদী তীরের বাড়িঘর, ফসলি জমি, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়রা জানান 1988 সাল থেকে তিস্তায় তীব্র হয়েছে ভাঙন। অনেকেই একাধিকবার নদী ভাঙনের শিকার হয়ে সরিয়ে নিয়েছেন বসতভিটা। কেউ আবার নিঃস্ব হয়ে রাস্তার ধারে, বাঁধে কিংবা অন্যের জমিতে কোনো মতে মাথা গোজার ঠাঁই করে নিয়ে মানবেত জীবনযাপন করছেন। নিম্বাসের মধ্যে আমাদের ভিত্তি দেখে না, কিছু দেয়ও না, আমাদের এলাকা দেখে না। সরকার যদি কিছু দিত, জমি জমা যদি দিত, আমরা বাড়ি করে থাকতাম। 15-16 বছর থেকে আশা করেছি, সরকার কোনো কলোনি করে দেয়, কিছু করে যায় না। ভালো ভালো মানুষ পায়, আমরা কেন না পাই? আমরা নদীর ধারে পড়িয়েছি, আস্তাত পড়িয়েছি। সরকারি হিসেবে জেলায় 5022টি গৃহহীন পরিবারের কথা বলা হলেও স্থানীয়দের দাবি প্রকৃত সংখ্যা এর দ্বিগুণেরও বেশি। জেলা প্রশাসন জানায় ইতিমধ্যে 3077 পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের পুনর্বাসনের আওতায় আগামী ডিসেম্বরের মধ্যে বাকিদেরও ঘর দেওয়া হবে। যেগুলো আমরা পুনর্বাসন করেছি সেখানে লোকজন বসবাস করছে এবং তারা খুব ভালোভাবে সেখানে কর্মকাণ্ড করার সুযোগ পেয়েছে এবং বিশেষ করে গ্রোথ সেন্টারের পাশাপাশি তারা কাজ করে সেখানে খুব ভালো অবস্থানে আছে এবং বাড়ি আঙিনায় তারা সবজি বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়ে খুব ভালো অবস্থায় আছে। এবং যারা এখনো বাকি আছে অবশিষ্ট, এই ডিসেম্বরের মধ্যে তাদের আমরা পুনর্বাসন করব। চলতি বছরেই দুবার তিস্তার ভাঙনে 2 শতাধিক বাড়িঘর সহ ফসলি জমি ও রাস্তাঘাট বিলীন হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার জন্য গভীর নলকূপ বসানো যাচ্ছে না, সেক্ষেত্রে বিশুদ্ধ পানি নিশ্চিতে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? দেখুন, বাগেরহাট একটি উপকূলীয় উপজেলা। এই উপকূলীয় জেলাটির 5টি উপজেলাতে হচ্ছে পানি
পানি সংকট মানে বিশুদ্ধ সুপেয় পানির তীব্র সংকট কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা আপনাকে একটু প্রথমে জানিয়ে রাখতে চাই, বাগেরহাটের উপকূলীয় জেলাটিতে কিন্তু 2007 সালের 15 নভেম্বরে যে সিডর হয়েছিল, এই সিডরের জলোচ্ছ্বাসের পরে কিন্তু এই এলাকায় লবণাক্ততা বেড়ে যায়। এই লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এলাকার মানুষের বিশেষ করে সুপেয় পানির যে আধার, বিশেষ করে পুকুরগুলা, এই পুকুরগুলা কিন্তু সেই সময়ে তলিয়ে যায়। এই তলিয়ে যাওয়ার কারণে কিন্তু লবণাক্ততা বেড়ে যায়। তারপরের থেকে কিন্তু এইখানের এই পুকুরের পানি কিন্তু পানের অযোগ্য হয়ে পড়ে। তখন কিন্তু মানুষের এখানে বিশেষ করে কিনা পানি খেয়ে কিন্তু তাদের জীবনযাপন করতে হয়েছে। তো আমি এই বিষয়ে কথা বলেছিলাম বাগেরহাটের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে। তারা আমাকে যেটা বলছে যে বাগেরহাটে কিন্তু আপনার বিশেষ করে শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল, মোংলা এবং কচুয়া উপজেলা, এই উপজেলাগুলোতে কিন্তু গভীর নলকূপ একেবারেই অকার্যকর। এখানে আপনার কোনো গভীর নলকূপ বসে না, যার কারণে এখানে একমাত্র পানির উৎস কিন্তু এই পুকুরগুলা। এই পুকুরগুলা একটু জানিয়ে রাখি, বাগেরহাট জেলা পরিষদের মালিকানাধীন এই 5টি উপজেলাতে অন্তত 1.5 শতাধিক পুকুর রয়েছে। এই পুকুরগুলোকে সংরক্ষণ করার জন্য কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করছে। কিছুদিন আগে এই অঞ্চলের মানুষের সুপেয় পানি নিশ্চিত করার জন্য এখানে কিন্তু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 10 কোটি টাকার একটি প্রকল্প কিন্তু ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। এখানে হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং এবং হচ্ছে পিএসএফ, এইটাই হচ্ছে ভরসা। এখানে যদি আপনার বৃষ্টি, আরেকটু বলতে চাই যে বাগেরহাটে কিন্তু এবছরে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু এবছরে বৃষ্টির একেবারেই দেখা নেই। বৃষ্টি না হয় কিন্তু পানির সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তারা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে যে যদি আমরা এই যে পুকুরগুলো রয়েছে এটা যদি যথাযথ সংরক্ষণ করি এবং সঠিক ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই পানির সংকট থাকবে না। এবং আরো একটি বিষয় বলেছে, নিশ্চয়ই এই সংকট সমাধানে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে বলে আমরা আশা করি। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী অলিভ কুমার ঘটক। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে একই পরিবারে 3 জন সহ 9 জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও 5 জন। একসঙ্গে 9 জনের মৃত্যুতে শোকে স্তব্ধ গ্রামবাসী। বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের আমনের ক্ষেতে কাজ করছিলেন কৃষকেরা। বৃষ্টি শুরু হলে মাঠের মধ্যে সেচ যন্ত্রের ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটে হতাহতের ঘটনা। একসঙ্গে এত মানুষের মৃত্যু দেখেনি গ্রামবাসী। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কৃষি কাজ করে, কাদের জন্য গেছিল, আর মেয়েরা ছাগল টাগল রাখার জন্য গেছিল। বৃষ্টির সময় মেশিন ঘরে উঠছিল, ওই বজ্রপাতে সব মারা গেছে। দৌড়াতে দেখি যে একজনের কলঘরের ভিতরে নাই, সব বলে সিটটা করে ফাঁকে, ঠিক আছে। যার যার মতো উত্তর দিকে রয়েছে, দক্ষিণ দিকে রয়েছে, ওই জায়গায় গর্তের মধ্যে পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হতাহতদের উদ্ধার করে পাঠানো হয় উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সংবাদ পেয়ে আমরা এখানে এসেছি। এখানে ওদের ফ্যামিলি মেম্বাররা হচ্ছে এদের পোস্টমর্টেম না করার পক্ষে এদের সুরতহাল সম্পূর্ণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি 25,000 টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম কিশোরগঞ্জের হাওরের বালিখোলা মাছের বাজার। ধনু নদের তীরে অবস্থিত বাজারে নৌকা বোঝাই করে মিঠা পানির মাছ নিয়ে হাজির হচ্ছেন বিক্রেতারা। নেত্রকোনা ও সুনামগঞ্জ হাওরের মাছও মিলছে এই বাজারে। ভোরের আলো ফোটার আগেই ঘাটে পৌঁছাতে শুরু করে মাছ বোঝাই নৌকা। বোয়াল, আইড়, চিতল সহ প্রায় অর্ধশতাধিক প্রজাতির মাছ নিয়ে হাওর পাড়ের বালিখোলা বাজারে হাজির হন জেলেরা। প্রায় 150 বছরের পুরনো এই বাজারে বসে প্রতিদিন ভোর থেকে সকাল 10টা পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার মাছ ব্যবসায়ীরা ভিড় করেন এখানে। প্রতিদিন বেচাকেনা হয় কোটি টাকারও বেশি মাছ। সব নদীর মাছ, এখানে ফিশারি কোনো মাছ আসে না, আমরা সব হাওরের মাছ বেশি। প্রতিদিন কোটি টাকার মাছ এখান থেকে আপনার বেচা বিক্রি হয়। ওই বাজারটা আমার দাদাও করছে এবং আমার দাদার বাপও করছে, আমরা এখন করতেছি। আমরা বালিখালা আড়তে মাছ বিক্রি করি, আমরা সঠিক মূল্য পাচ্ছি। শুধু কিশোরগঞ্জ হাওরই নয়, বাজারে আসে নেত্রকোনা, সুনামগঞ্জের হাওরের মাছও। এখানে খুব ভালো সুস্বাদু মাছ, এটা আমরা বিভিন্ন জায়গায় চেলতি। ঢাকা, চিটাগাং, কুলিয়ারচর, ভৈরব, কিশোরগঞ্জ
বিভিন্ন জায়গায় এখান থেকে মাছ পাইকাররা খরিদ করে। হাওরের মিঠা পানিতে প্রাকৃতিক মাছের এই বাজারে অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা করছে মৎস্য অধিদপ্তর। হাওরের উন্নয়ন প্রকল্পে যদি আসে তাহলে এখানে আমাদের ভৈরবের যেহেতু একটা মৎস্য আধুনিক বিএফডিসি কর্তৃক স্থাপন করা হয়েছে, ওখানে বরফ কল যেমন আধুনিক বরফ কল এবং আরতদার বসার ব্যবস্থা, মাছ বিক্রির ব্যবস্থা করা হয়েছে, ঠিক তেমনি আমরা বালিখোলাতেও আমরা যে 7টা হাওর অধ্যুষিত জেলা নিয়ে আমরা যে মৎস্য প্রকল্প, এটা অচিরেই হয়তো আমরা বাস্তবায়নে যেতে পারবো। কিশোরগঞ্জে প্রতি বছর ৮২,২৮৩ টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে শুধু হাওরে উৎপাদন হয় প্রায় ৫৪,০০০ টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জে বালিখোলা মাছের বাজার নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, এই যে বালিখোলা মাছের বাজার রয়েছে, সেখানে মাছের কাটতে কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতারা কেমন বলছে, আর এই মাছগুলো কোন কোন জায়গা থেকে এসছে এবং কোথায় বিক্রি হচ্ছে? দেখুন, এই যে বালিখোলা বাজারে যে মাছগুলি বিক্রি হয় এটি সম্পূর্ণ দেশি মাছ বলতে আমরা যে মাছগুলি বুঝি, প্রায় ১৫০ প্রজাতির মাছ এই বাজারে পাওয়া যায়। আর আপনাকে একটা বিষয় বলে রাখি, কিশোরগঞ্জের যে হাওড়াঞ্চল, এটা ১৪৭০ বর্গ কিলোমিটারের হাওড়াঞ্চল। এর মধ্যে ছোট বড় ১৫টি নদীও রয়েছে। এই যে হাওরের মিঠা পানির যে মাছ, এই কাতল, বোয়াল, চিংড়ি, গুলশা, পাবদা, মোট কথা ১৫০ প্রজাতির প্রায় মাছ এই বাজারে উঠে। ১৫০ বছরের পুরনো এই বাজারটি, প্রায় ১৫০ বছর ধরে এই বাজারে এই মাছ মানে কেনা বেচা হচ্ছে প্রতিদিন। এখন বর্তমানে বা কয়েক বছর ধরে আপনি ধরে নিতে পারেন যে প্রায় কোটি টাকার উপরে প্রতিদিন কেনা বেচা এই বাজারে হয়। এবং এই মাছ কিন্তু ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় যায়। এবং আরেকটা বিষয় আপনাকে বলি, এই মানে হাওরের যে পর্যটকরা আসেন, এই পর্যটকরা কিন্তু শৌখিনতার বশত এই মাছ বালিখোলা বাজার থেকে কিনে নিয়ে যান তারা, এবং বিভিন্নভাবে বরফে মুড়িয়ে প্যাকেটিং করে তারা নিয়ে যান। এবং এখানে আসলে আপনি মানে বাইম, চিংড়ি, আপনার আইর, পাবদা এবং হাওরের যে রুই মাছ, বড় বোয়াল মাছ, বিশেষ বিশেষ কিছু মাছ রয়েছে যেগুলি মিঠা পানিতে প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়েছে এবং খুব সুস্বাদু এই মাছ। যারা এই মাছ একবার খান, পরবর্তীতে আবার এই হাওরের মাছই খোঁজেন। তো সব মিলে একটা বিষয় আমি আপনাকে বলি, যারা এই মাছের যারা ব্যবসায়ীরা রয়েছেন বা জেলেরা যারা মাছ বিক্রি করতে আসেন প্রতিদিন ওই একেবারে সেই কাকডাকা ভোরে, তারা আমাদেরকে যে বিষয়টি বলেছেন, এই বাজারের উন্নয়নটা প্রয়োজন। আমরা কথা বলেছিলাম এই মৎস্য উন্নয়ন কর্মকর্তার সঙ্গে, তিনি যে বিষয়টা বলেছেন, মৎস্য কর্মকর্তা যে হাওরের যদি বরাদ্দ আসে, তো যারা জেলে বা যারা মাছ ব্যবসায়ী তারা বলছেন যে ১৫০ বছরের পুরনো এই বাজার এখনো সেই ভাঙা টিনের ছাউনি বা কাঁচা, একটু বৃষ্টি আসলে কিন্তু এই মানে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়া যায় না। এই যে মানে কর্দমাক্ত হয়ে তারা যে দুর্ভোগটা পোহান, এটার একটা অবসান তারা চান। তারাই ঐতিহ্যবাহী এই মাছের বাজার, প্রতিদিন কোটি টাকার বেশি মাছ বিক্রি হয়, এই বাজারটার একটু উন্নয়ন চান। পাশাপাশি এই মাছগুলি যাতে মানে একটু মানে সংরক্ষণ করা যায়, মানে ২-৩ দিন ৪ দিন এভাবে রেখে তারপর বিক্রি করা যায়, এই বিষয়টাও তারা জানিয়েছেন। তো এই যে ঐতিহ্যবাহী মাছের বাজারের ঐতিহ্য ধরে রাখতে তাদের যে দাবি, এটা আসলে এখন সময় উপযোগী, এটা জেলেরাও বলছেন এবং যারা মাছের আড়তের পাইকাররা আছেন তারাও বলছেন। এই হাওরের এই মিঠা পানির মাছ মানে কিশোরগঞ্জের যে চাহিদা, এই চাহিদার প্রায় ৭০% শুধু হাওরের মাছ দিয়ে মিটে। আর ওই যে চাষের মাছ কিন্তু এখানে নেই, শুধুমাত্র হাওরের যে প্রাকৃতিক খাবারকে যে মিঠা পানির মাছ। ধন্যবাদ জানাচ্ছি। কিশোরগঞ্জ থেকে মাছের যে ঐতিহ্যবাহী বাজারটি রয়েছে তার সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। প্রতি বছরই তিস্তার ভাঙনে নিঃস্ব হন লালমনিরহাটের ৫ উপজেলার নদী তীরের অসংখ্য মানুষ। বাস্তুচ্যুত হয়ে অনেকে বাধ্য হয়ে বছরের পর বছর ধরে বাঁধ কিংবা সড়কের পাশেই বাস করছেন। ভুক্তভোগীদের অনেকে সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তুললেও জেলার প্রতিটি উপজেলাকে গৃহহীন মুক্ত করার উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে প্রায় প্রতি বছরই তিস্তায় ভাঙন দেখা দেয়। বিলীন হয় নদী তীরের বাড়িঘর, ফসলি জমি, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়রা জানান ১৯৮৮ সাল থেকে তিস্তায় তীব্র হয়েছে ভাঙন। অনেকেই একাধিকবার নদী ভাঙনের শিকার হয়ে সরিয়ে নিয়েছেন বসতভিটা। কেউ আবার নিঃস্ব হয়ে রাস্তার ধারে, বাঁধে কিংবা অন্যের জমিতে কোনো মতে মাথা গোজার ঠাঁই করে নিয়ে মানবেত জীবনযাপন করছেন। নির্বাচনের মতো আমাদের ভিত্তি দেখে না, কিছু দেয়ও না, আমাদের এলাকা দেখে না। সরকার যদি কিছু দিত, জমি জমা যদি দিত, আমরা বাড়ি করে থাকতাম। ১৫-১৬ বছর থেকে আশা করেছি, সরকার কোনো কলোনি করে দেয় না, কিছু করে যায় না। ভালো ভালো মানুষ পায়,
আমরা কেন না পাই? আমরা নদীর ধারে পড়িয়েছি, আস্তাত পড়িয়েছি। সরকারি হিসেবে জেলায় ৫,০২২টি গৃহহীন পরিবারের কথা বলা হলেও স্থানীয়দের দাবি প্রকৃত সংখ্যা এর দ্বিগুণেরও বেশি। জেলা প্রশাসন জানায় ইতিমধ্যে ৩,০৭৭ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের পুনর্বাসনের আওতায় আগামী ডিসেম্বরের মধ্যে বাকিদেরও ঘর দেওয়া হবে। যেগুলো আমরা পুনর্বাসন করেছি সেখানে লোকজন বসবাস করছে এবং তারা খুব ভালোভাবে সেখানে আর্থিক কর্মকাণ্ড করার সুযোগ পেয়েছে এবং বিশেষ করে গ্রোথ সেন্টারের পাশাপাশি তারা কাজ করে সেখানে খুব ভালো অবস্থানে আছে এবং বাড়ির আঙিনায় তারা সবজি বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়ে খুব ভালো অবস্থায় আছে এবং যারা এখনও বাকি আছে অবশিষ্ট এই ডিসেম্বরের মধ্যে তাদের আমরা পুনর্বাসন করব। চলতি বছরেই দুবার তিস্তার ভাঙনে ২ শতাধিক বাড়িঘর সহ ফসলি জমি ও রাস্তাঘাট বিলীন হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে এখন উদ্বোধনের অপেক্ষায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন দেশের মধ্যে প্রথম ডিজিটাল টার্মিনাল এটি। দৃষ্টিনন্দন নির্মাণের কারণে এরই মধ্যে নজর কেড়েছে এই স্থাপনা। নগরীর কদমতলী এলাকায় ৮ একর জায়গাতে নির্মিত হয়েছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। এরই মধ্যে স্থাপনাটি নজর কেড়েছে নান্দনিক নির্মাণ শৈলীর কারণে। ডিজিটাল প্রযুক্তি সম্পন্ন এই টার্মিনালে রয়েছে ১৫০০ আসনের ওয়েটিং লাউঞ্জ, ৩০ আসনের ভিআইপি কক্ষ, ৩০টি টিকিট কাউন্টার ও ব্রেস্ট ফিডিং রুম। এছাড়াও ১৫০ বাস পার্কিং সহ রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এখানে যে ব্রেস্ট ফিডিং রুম থাকবে, সিক বেড থাকবে, আলাদাভাবে ওনারা এটা করতে পারে। মহিলা পুরুষ এবং ডিজেবলদের জন্য আলাদা টয়লেটের ফেসিলিটি আছে, হিউজ টয়লেট আছে এখানে। বাস টার্মিনালটি চালুর পর তীব্র যানজট থেকে রেহাই পাবেন যাত্রী ও দক্ষিণ সুরমার মানুষ। এর ইতিবাচক প্রভাব পড়বে স্থানীয় ব্যবসা ক্ষেত্রে। রাস্তাঘাটে যে যানজটের কারণে যেসব ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, সেই যানজট মুক্ত করে সুন্দর একটি আলোকে বাস টার্মিনাল, যাতে বাসগুলা টার্মিনালের ভিতরে চলে আসে, সেই ব্যবস্থায় যদি আমরা যথাযথ প্রক্রিয়া করতে পারি বা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার মনে হয় এই এলাকায় প্রত্যেক জনসাধারণ সেই সুফল ভোগ করতে পারবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালে শুরু হয় নির্মাণ কাজ। ২০২০ সালে শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। আমাদের লোকাল গভর্নমেন্ট মিনিস্টারের মাধ্যমে এটা মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা, মাননীয় প্রধানমন্ত্রী যদি ওইটা উনি ওপেন করেন তো সেটা অন্যভাবে রাষ্ট্রীয়ভাবে সেটা হবে। আধুনিক সব সুবিধা সহ আন্তর্জাতিক মানের এই বাস টার্মিনালটি এখন উদ্বোধনের অপেক্ষায়। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। অন্যান্য খবরের সাথে এরপর আরো যা দেখবেন। ঘরের মাঠে হেরে ইউরোপা লিগ মিশন শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হার। স্টিকি টিলার, কাঠ, গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। টি-20 কনসালটেন্ট শ্রীরাম বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন অল্প সময়ে। তার মতামতের পাশাপাশি বিশ্বকাপ দল নির্বাচনে অধিনায়ক সাকিবকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। পজিশন বুঝে সঠিক ক্রিকেটার বেছে নিতে বিচক্ষণতার পরিচয় দিতে হবে ম্যানেজমেন্টকে বলছেন ফাহিম। শ্রীধরন শ্রীরাম অল্প কদিনে বাংলাদেশের টি-20 সামর্থ্য সম্পর্কে ধারণা পেয়েছেন। দুবাইয়ে যে কটা প্র্যাকটিস সেশন হয়েছিল সেখানে এই কনসালটেন্ট সবাইকে দেখেছেন। কৌশলগত পরিবর্তনে কাজ করার জন্য ওই অল্প সময় যথেষ্ট নয়। নিউজিল্যান্ডের ট্রাই নেশন সিরিজের পরই বিশ্বকাপ মিশন। এর আগে মিরপুরে হবে 3 দিনের বিশেষ ক্যাম্প। সেখানে জাতীয় দলের বাইরের কিছু ক্রিকেটারকেও দেখতে চান শ্রীরাম, যা প্রভাব রাখবে দল নির্বাচনে। কিন্তু 3 দিনের নেট সেশনে কাউকে দেখে হুট করে দলে ডাকা কতটা যৌক্তিক? বেশ সংগঠন আছে এবং নতুন একজন কনসালটেন্ট আসাতে যেটা হয়েছে তারও একটা ভূমিকা রাখার এখানে সুযোগ আছে। যেমন সত্যি আমাদের যারা আছে, আমাদের যারা সিলেক্টর আছে, আমাদের ক্যাপ্টেন, আমাদের সিলেক্টর, তাদেরও একটা খুব বড় ভূমিকা রাখা দরকার প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে এবং একটা পরিষ্কার ছবি এই কনসালটেন্টকে দেওয়ার ব্যাপারে একটা ভালো ভূমিকা রাখা দরকার। মুশফিকের অবসরে মিডল অর্ডারে ফাঁকা জায়গা তৈরি হয়েছে। সেখানে কার উপর ভরসা রাখা হবে তার নিশ্চয়তা নেই। ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান কিংবা সাব্বির হতে পারে অপশন। ম্যাচ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে বলছেন ফাহিম। একটা জিনিস বোঝা দরকার যে খেলার কখন কি হচ্ছে সেটা বুঝে মনে হয় কোন ব্যাটসম্যানকে কখন নামানো উচিত, ঠিক করা উচিত। কারণ আগে থেকে ভেবেচিন্তে এই 4 বা 5 এই ব্যাপারটা মনে হয় না খুব
ভালো। ম্যাচের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডার যে কোনো সময় চেঞ্জ করার একটা কালচার বোধহয় আমাদেরও ড্রেসিং রুমে আসা উচিত। লিটন দাস ইনজুরি কাটিয়ে ফিরছেন, ওপেনিংয়ে তার সঙ্গী নির্বাচন কঠিন কাজ। 3 স্বীকৃত ওপেনার বিজয়, ইমন, নাইমের কেউ কি টিকবে বিশ্বকাপ দলে, নাকি সৌম্যকে নিয়ে বাজি ধরবে ম্যানেজমেন্ট? সবই এখন আলোচনার টেবিলে আছে। অস্ট্রেলিয়ার মাটিতে কিংবা নিউজিল্যান্ডের মাটিতে মেকশিফট ওপেন দিয়ে কতটুকু চলবে সেটা ভেবে দেখতে হবে কিন্তু আমাদেরকে। লিটন একটা জায়গা নিশ্চয়ই ধরে আছে, বাট তার পাশাপাশি আরেকজন স্কিলফুল ওপেনিং ব্যাটসম্যান আমাদের দরকার, এবং তামিম ইকবালের চাইতে বোধহয় এই মুহূর্তে সেই জায়গাটা বেশ বেটার কেউ করতে পারবে না। সো আমি খুব খুশি হব যদি তামিম ইকবাল ফিরে আসে এবং তাকে ফিরে আনার একটা প্রচেষ্টা দেখতে পাই। শ্রীরাম কি চাইছেন তার পরিকল্পনার সাথে দল নির্বাচনে প্রভাব রাখবেন অধিনায়ক সাকিব? অস্ট্রেলিয়ার কন্ডিশনের জন্য সামর্থ্যের মধ্যে সেরা কম্বিনেশন চাইছে নির্বাচক প্যানেল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপে নিয়ম রক্ষার ম্যাচে আফগানিস্তানকে 101 রানে হারিয়েছে ভারত। 213 রানের টার্গেটে 111 রানেই গুটিয়ে যায় আফগানরা। সুপার 4-এ একমাত্র জয় দিয়ে তৃতীয় হয়ে আসর শেষ করল গতবারের চ্যাম্পিয়নরা। KL রাহুল এবং বিরাট কোহলির ওপেনিং পার্টনারশিপ 119 রানের। রাহুল 61 রানে আউট হলো 3 অঙ্কের ম্যাচ। টি-20 ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়েছে এশিয়া কাপের পাকিস্তান আফগানিস্তান দ্বৈরথ, যেখানে শেষ দিকে আসিফ আলী, ফরিদ আহমেদের রেশারেশি মাঠ ছাড়িয়ে বাইরেও ছড়িয়ে পড়েছে। গ্যালারিতে সমর্থকদের মধ্যে সংঘর্ষ, এমনকি টুইটারেও ঝড় তুলেছেন ক্রিকেটাররা। জয়ের এই নাটকীয়তা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। বিজয় উল্লাস শুরু করে দেয়া আফগান সমর্থকরা এই হার মানতে পারেনি। আবেগে রাতিসজ্জে তারাও চড়াও হন পাকিস্তানি সমর্থকদের ওপর। এই ঘটনার নিন্দা জানিয়ে আইসিসিকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করে চিঠি দিয়েছে পিসিবি। রমিজ রাজা রীতিমতো গুন্ডামি বলছেন আফগান সমর্থকদের কাণ্ডকে। ফুঁসে উঠেছেন শোয়েব আক্তারও। আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শফিক স্টানিকজাইকে ট্যাগ করে টুইট করেন তিনি, যেখানে শোয়েব বলেন, খেলায় উন্নতি করতে হলে তোমাদের দর্শক ও ক্রিকেটারদেরও আচরণ শিখতে হবে। শোয়েবের এই পরামর্শ স্টানিকজাইয়ের পছন্দ হয়নি। পাল্টা টুইট করে তিনি বলেন, সমর্থকদের আবেগকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, গোটা দেশের সঙ্গে তা মিলিয়ে ফেলা ঠিক নয়। এদিকে মারমুখী আচরণের জন্য আসিফ আলীকে চলতি এশিয়া কাপে নিষিদ্ধ করতে বলছেন আফগান ক্রিকেটার গুলবাদিন নাইব। আইসিসির আচরণবিধি ভাঙায় জরিমানার পাশাপাশি 2 ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কা রয়েছে আসিফের। পাকিস্তান আফগানিস্তান ম্যাচের শুরুটা সৌহার্দ্যপূর্ণ হলেও শেষটায় বিদ্বেষ ছড়িয়েছে। তবে প্রতিদ্বন্দ্বিতার বিচারে জয় হয়েছে ক্রিকেটের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাতানো ম্যাচের অভিযোগে প্রমাণিত হওয়ায় প্রিমিয়ার লিগের ক্লাব উত্তর বারিধারাকে 2 স্তর অবনমন। আগামী 2 বছর খেলতে হবে দ্বিতীয় বিভাগ লিগে, সাথে গুনতে হচ্ছে 10 লাখ টাকা জরিমানা। আর কাউরান বাজার প্রগতি সংঘকে নামিয়ে দেওয়া হয়েছে প্রথম বিভাগ লিগে। আজীবন নিষিদ্ধ হয়েছেন সাই স্পোর্টিং ক্লাবের যুব দলের ম্যানেজার ইসকান্ত মির্জা। ঘরোয়া ফুটবলে ম্যাচ ফিক্সিং কাণ্ড আড়ালে পড়ে যায় বেশিরভাগ সময়। আবার হঠাৎই বিশেষ কোনো ক্লাবকে নিয়ে শুরু হয় তোলপাড়। তখন নড়েচড়ে বসে ডিসিপ্লিনারি কমিটি, জিরো টলারেন্স নীতির বুলি আউড়িয়ে আসে শিরোনামে। এবার স্পট ফিক্সিং নিয়ে সরব বাফুফে। গেল মার্চ থেকে চলা তদন্তে লাল তালিকায় প্রিমিয়ার লিগের উত্তর বারিধারা আর চ্যাম্পিয়নশিপ লিগের কাউরানবাজার প্রগতি সংঘ। ক্লাব দুটির ওপর নেমে এসেছে 2 স্তর অবনমনের শাস্তি। 2 ক্লাবের মোট 11 ফুটবলার নিষিদ্ধ 2 বছর, সাথে গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। যাদের বিরুদ্ধে অভিযোগগুলো এসেছে তাদের যে আসলে রাইট, তাদের আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ, সেই সুযোগটা তাদেরকে দেওয়া হয়, তাদেরকে লিখিতভাবে জানানো হয় যে তাদের বিরুদ্ধে কি অভিযোগ, এবং তারা যদি তাদের লিখিত অবস্থান বা তারা যদি সশরীরে এসে তাদের অবস্থানটা ব্যাখ্যা করতে চায়, সেই সুযোগটাও দেওয়া হয়েছে। সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সব স্তরের ম্যাচে নজরদারি আছে ফিফা এএফসির। ফিক্সিং ইস্যুতে বাফুফেও সতর্ক, এ নিয়ে কোনো ছাড় দেবে না দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফুটবল কনফেডারেশন থেকে সেই দুটো ম্যাচের ব্যাপারে ডিটেইলস, বিভিন্ন গোল, ফার্স্ট হাফে কি গোল হওয়া উচিত বা খেলার রেজাল্টটা কি হবে সেটা সম্পর্কিত বিভিন্ন বেটিং সাইটের বিভিন্ন তৎপরতা বা বেটিং মার্কেটের যে বিভিন্ন আনইউজুয়াল যে প্যাটার্ন, সেগুলো নিয়ে তার সবিস্তার রিপোর্ট দেয়। সাজনপুর উত্তরা ক্লাবকে অবশ্যই বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলতে হলে তাদেরকে ক্লাব লাইসেন্সিং ম্যান্ডেট ফুলফিল করতে হবে। সবশেষ ম্যাচ ফিক্সিং ইস্যুতে ঝড় বয়ে গেছে আরামবাগ ক্রিয়া সংঘের ওপর। ক্লাবটির 4 ফুটবলার নিষিদ্ধ হয়েছিলেন বিভিন্ন মেয়াদে, আজীবন নিষিদ্ধ হয়েছিল সংগঠকরাও। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঘরের মাঠে হেরে ইউরোপা লিগ মিশন শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল সোসিয়েদাদের কাছে 1-0 গোলে পরাজিত হয়েছে রোনালদোর দল। অন্যদিকে জুরিককে 2-1 গোলে হারিয়েছে আর্সেনাল। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো ইউরোপা লিগে খেলতে নামেন ক্রিস্টিয়ানো রোনালদো। 36 মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন CR7, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের 59তম মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে সোসিয়েদাদকে এগিয়ে নেন ব্রেইস মার্টিনেজ। বেশ কয়েকবার চেষ্টায় গোল শোধে ব্যর্থ হয় টেন হ্যাগের দল। আরেক ম্যাচে জুরিখের বিপক্ষে মার্কিনিউসের গোলে 16 মিনিটে লিড নেয় আর্সেনাল। তবে প্রথমার্ধে স্পটকিকে সমতায় ফেরে সুইসরা। বিরতির পর এনকেতিয়ার গোলে জয় নিশ্চিত করে গান। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।